নমস্কার। জয়নিতায় ভজনিতায় গৌ রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। বর্ণপ্রথা নিয়ে এটি আমাদের তৃতীয় পর্ব। প্রথম দুটি পর্বে আমরা ভগবান শিব ঠাকুর এবং আদি শঙ্করাচার্যের মধ্যকার একটি অত্যন্ত বিখ্যাত ঘটনা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা এটাও আলোচনা করেছি যে বর্ণপ্রথা কেমন হওয়া উচিত, মানুষে ভেদাভেদ আসলে থাকা উচিত কিনা। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ নিয়ে। সেখানে ভগবান রামচন্দ্রের সময় বর্ণপ্রথা কেমন ছিল, মানুষকে তুচ্ছ করা হতো কিনা, মানুষের মাঝে ভেদাভেদ ছিল কিনা, সেই বিষয়টিও উঠে এসেছিল। এই তৃতীয় পর্ব শুরুর পূর্বে আমাদের একটি বিনীত অনুরোধ, আমরা যে বিষয়গুলি তথ্য প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপন করছি, অনুগ্রহ করে সেই বিষয়গুলি আপনারা নিজেরাও চর্চা করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন, এবং সম্ভব হলে টেনে টেনে না দেখে পুরোটা দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনাদের উপলব্ধি করতে সহজ হবে। এবং যে তথ্য প্রমাণ এবং শাস্ত্রের রেফারেন্স আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলিও আপনারা আপনাদের সুবিধে মতো ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। এই পর্বে আমরা বর্ণপ্রথা নিয়ে বা প্রাচীন ভারতে বর্ণপ্রথা বা মানুষে মানুষে কি ভেদাভেদ ছিল সেই বিষয়টি আলোচনা করার পূর্বে একটি ছোট্ট সতর্কবার্তা দিয়ে রাখবো। যারা আমাদের রামায়ণ মহাভারত বা পৌরাণিক শাস্ত্রের জ্ঞান টিভি সিরিয়াল দেখে আহরণ করেন, তারা একটু সতর্ক হবেন। কারণ আমাদের এই টিভি সিরিয়াল তৈরি করা হয় দর্শক মনোরঞ্জনের জন্য। কিছু কিছু ক্ষেত্রে প্রকৃত শাস্ত্রে যে ঘটনার উল্লেখ আছে, দেখা যায় যে টিভি সিরিয়ালে তা সম্পূর্ণই বিপরীত, এবং আমাদের একটি শ্রেণীর বোদ্ধারা সেই বিপরীত চিত্রই তাদের সুবিধের জন্য ব্যবহার করেছে। যেমন মহাভারতের একটি প্রধান চরিত্র কর্ণ। আমাদের সমাজে অধিকাংশ মানুষের মনেই ধারণা যে কর্ণ বোধহয় এই সমাজের বৈষম্যের শিকার। সে নিচু জাতে জন্মগ্রহণ করেছিল বলে তাকে অস্ত্রবিদ্যা লাভ করতে দেওয়া হয়নি, তাকে যুদ্ধ করতে দেওয়া হয়নি, তার বিরুদ্ধে নানা রকমের অত্যাচার হয়েছিল। কিন্তু আমরা যদি প্রকৃত মহাভারত অধ্যয়ন করি, যেটি ব্যাসদেবকৃত, সেই ব্যাসদেবকৃত মহাভারতে এই চিত্র সম্পূর্ণই আলাদা। যেমন একটি ছোট্ট উদাহরণ দিয়ে যে কর্ণ সম্পর্কে আমাদের কত ভুল ধারণা আছে বা ইচ্ছাকৃতভাবে তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা এইরকম ভাবি যে প্রাচীন ভারতের হিন্দু সমাজে কি বিভাজন ছিল এবং মানুষে মানুষে বৈষম্য ছিল, এবং আমরা নিজেরাও সে কারণে হীনমন্যতায় ভুগি। একটি ঘটনা আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, এবং ধীরে ধীরে কর্ণ সম্পর্কে আমাদের মাঝখানে আরো কত ভুল ধারণা রয়েছে সেটি অন্যান্য পর্বে উপস্থাপিত হবে। যেমন আমরা যারা কর্ণকে বিরাট বীর ভাবি এবং ভাবি যে কর্ণকে যুদ্ধ করতে দেয়া হচ্ছিল না, অস্ত্রবিদ্যা শিক্ষা করতে দেয়া হচ্ছিল না, তাকে ক্ষত্রিয় বলে মানা হচ্ছিল না, তারা এটা জানি না যে কর্ণের যে পালক পিতামাতা ছিলেন অর্থাৎ অধিরথ এবং রাধা, তারা সুত জাতির ছিলেন বটে, কিন্তু তাদের কর্ণ ছাড়াও আরো সন্তান ছিল। যেমন সংগ্রামজিৎ, যেমন শত্রুঞ্জয়, যেমন বিপাথা, যেমন বৃকরথা, কখনো কখনো এই বৃকরথা নামটি বৃষরথা নাম হিসেবেও পাওয়া যায়, যেমন চিত্রসেনা। এই অধিরথ এবং রাধার বিভিন্ন জায়গায় অন্ততপক্ষে 5 থেকে 7টি সন্তানের নাম পাওয়া যায়। অধিরথ এবং রাধার পুত্র সংগ্রামজিৎ নিহত হয়েছিলেন অর্জুনের হাতে বিরাট যুদ্ধের সময়, এবং তেমনিভাবে শত্রুঞ্জয় এবং বিপাথা নিহত হয়েছিলেন সেই একই অর্জুনের হাতে, সেটি মহাভারতের যুদ্ধের সময়। তেমনিভাবে বৃকরথা, বা যার নাম অনেক সময় বৃষরথা হিসেবেও জানা যায়, তিনি মারা গিয়েছিলেন ভীমের হাতে, সেটিও মহাভারতের যুদ্ধের সময়। প্রশ্ন হলো, যদি জাতি বা বর্ণপ্রথার কারণে কর্ণের সাথে বৈষম্য হয়ে থাকে, তাহলে কর্ণের অন্যান্য যে ভাইয়েরা ছিল অর্থাৎ সংগ্রামজিৎ, শত্রুঞ্জয়, বিপাথা বা বৃষরথা বা চিত্রসেনা, তারা কিভাবে যুদ্ধবিদ্যা শিক্ষা লাভ করেছিল এবং তারা কিভাবে মহাভারতের যুদ্ধে বা বিরাটের যুদ্ধে অংশ নিয়েছিল। তেমনি ভাবে অষ্টবক্র মুনিকে নিয়ে আমরা যে এপিসোড করেছিলাম, অর্থাৎ আমাদের 17তম এবং 18তম এপিসোডগুলি, সেই এপিসোডগুলি দেখলে আপনারা জানতে পারবেন যে রাজর্ষি জনকের রাজসভায় যে প্রধান পণ্ডিত ছিলেন, তিনিও ছিলেন একজন সুত বংশের পণ্ডিত, যার নাম ছিল বান্দি। তো যদি সুত বংশ নিচু হওয়ায় তাদের যদি অন্যান্য বর্ণের কর্মে অধিকার না থাকতো, তবে এই বান্দি সুতপুত্র হওয়া সত্ত্বেও রাজর্ষি জনকের সভায় কিভাবে প্রধান পণ্ডিত ছিলেন এবং কিভাবে উনি অন্যান্য ব্রাহ্মণদের
তর্কযুদ্ধে পরাজিত করে তাদেরকে শাস্তি দিতেন, বা কর্ণের যে অন্যান্য ভাইয়েরা ছিল অর্থাৎ সংগ্রামজিৎ, শত্রুঞ্জয়, বিপাথা, বৃষরাথা, তারা কিভাবে যুদ্ধবিদ্যা শিক্ষা লাভ করেছিল। কিন্তু মজার বিষয় হলো এই সমস্ত বিষয়গুলি কোনো একটি অজানা কারণে আমাদের সামনে তুলে আনা হয় না, এবং আমাদের বোদ্ধারাও এইসব ঘটনাগুলি এড়িয়ে যান। এবার আমরা আমাদের এই বর্ণপ্রথা নিয়ে এই পর্বের যে মূল আলোচিত বিষয়, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। এই ঘটনাটি ছান্দোগ্য উপনিষদের, এই ছান্দোগ্য উপনিষদের চতুর্থ অধ্যায়। সেই চতুর্থ অধ্যায়ে এমন একটি ঘটনা বর্ণিত হয়েছে, যেই ঘটনাটি আপনারা জানতে পারলে বুঝতে পারবেন যে আমাদের এই বর্ণপ্রথা নিয়ে আমাদের সমাজে যা প্রচলিত রয়েছে তা কিরকম ভাবে ভুলে ভরা। এই ছান্দোগ্য উপনিষদের এই ঘটনাটি ঋষি সত্যকামকে নিয়ে। এই ঋষি সত্যকাম যখন বালক বয়সে বিদ্যালাভ করার জন্য যাচ্ছিলেন, তখন তিনি তার মাকে প্রশ্ন করলেন, মা, আমি তো বিদ্যালাভ করতে চাচ্ছি, তাহলে তুমি আমাকে বলো যে আমার পিতা বা আমার বংশের পরিচয় কি। তখন সেই সত্যকামের যিনি মা ছিলেন, সেই সত্যকামের মায়ের নাম ছিল জাবালা। সেই জাবালা বললেন, পুত্র, আমি পেশায় পতিতাবৃত্তি করতাম, আর সেই কারণে তোমার পিতা কে তা আমি জানি না, সেই কারণে তোমার বংশ পরিচয়ও আমার জানা নেই। এরপর সেই সত্যকাম ঋষি বিদ্যা লাভ করার জন্য গেলেন গৌতম ঋষির কাছে। তখন গৌতম ঋষি জিজ্ঞাসা করলেন, তোমার পিতৃ পরিচয় বা বংশের পরিচয় কি? তখন সত্যকাম ঋষি বললেন, গুরুদেব, আমার পিতৃ পরিচয় এবং বংশের পরিচয় আমার মায়ের কাছে জিজ্ঞাসা করায় আমার মা আমাকে জানিয়েছেন যে তিনি পতিতাবৃত্তি করতেন, সেই কারণে আমার জন্ম কার ঔরাসে বা আমার পিতৃ পরিচয় বংশের পরিচয় কি তা আমার মা বলতে পারেননি। এই কথা শোনার পরপরই গৌতম ঋষি বললেন, তুমি নিশ্চয় ব্রাহ্মণ, কারণ যে ব্যক্তি এইরকম ভাবে অকপটে সত্য স্বীকার করতে পারে সে নিশ্চয়ই ব্রাহ্মণ। এবং তুমি যাও, আমি তোমার বিদ্যা লাভের আয়োজন করব এবং আমি তোমাকে বিদ্যা দান করব। ছান্দোগ্য উপনিষদে এই সত্যকাম জাবালামণি এবং গৌতম ঋষির মধ্যকার ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে জন্ম যে কুলেই হোক, জন্ম যেভাবেই হোক, কেউ যদি চরিত্র এবং আচরণ উন্নত করতে পারে তবে সেই ব্রাহ্মণত্ব অর্জন করতে পারে। সুতরাং এই ঘটনাটি আমাদের মনে রাখতে হবে যে প্রাচীন ভারতের বর্ণ প্রথা সবসময় যে জন্মভেদেই ছিল ব্যাপারটি মোটেও তেমন নয়। সেখানে মানুষের চরিত্র, আচরণ, তপস্যাকেও প্রচন্ড পরিমাণ গুরুত্ব দেওয়া হতো। এবার আমি আরেকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। এই ঘটনাটি মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে যেমন রয়েছে, তেমনি এই ঘটনাটি মহাভারতেও রয়েছে, আর সেটি বিশ্বামিত্র মুনির ঘটনা। যারা এই বিশ্বামিত্র মুনিকে শুধুমাত্র একজন মুনি হিসেবে জানেন, তাদের জন্য সামান্য আরো দু একটি তথ্য দিয়ে থাকি। আমাদের এই হিন্দু শাস্ত্রে বা হিন্দু সম্প্রদায়ের ভিতরে একটি অত্যন্ত পবিত্র মন্ত্র হিসেবে গণ্য করা হয় গায়ত্রী মন্ত্রকে, অর্থাৎ ওম ভূর ভুব স্বাহা তৎসবিতুর বরেণ্যম ভার্গ দেবস্যা ধীমহি ধিও ইও না প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন পূজার শুরুতেও পুরোহিতরা এই মন্ত্রটি হয়তো পাঠ করে থাকে বলে আপনারা দেখে থাকবেন। এই গায়ত্রী মন্ত্র, সেটির দ্রষ্টাও ছিলেন এই বিশ্বামিত্র ঋষি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ঋষি হিসাবে বিশ্বামিত্রের গুরুত্ব কতখানি, যিনি আমাদের এই সব থেকে পবিত্র মন্ত্রগুলোর একটি দর্শন করেছিলেন এবং সেই মন্ত্রটি আজও পূজার সময় ব্যবহার করা হয়। এই বিশ্বামিত্র মুনি ছিলেন জাতিতে ক্ষত্রিয়, তিনি ছিলেন রাজা, রাজ পরিবারে তার জন্ম। এই বিশ্বামিত্র মুনি পরবর্তীতে লোভের বশবর্তী হয়ে বশিষ্ঠ মুনির সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং তারপরে তিনি ব্রাহ্মণত্ব অর্জন করার চেষ্টা করেন। এই বিশ্বামিত্র মুনির জীবন কাহিনী অনেক বড়, আমরা এই জীবন কাহিনী নিয়ে অন্য কোনো পর্বে আলোচনা করব। আজকে আমরা শুধু এই সংক্ষেপে বর্ণ প্রথা নিয়েই আমরা বলে যাই। এই বিশ্বামিত্র মুনি তারপর লোভের বশবর্তী হয়েই ব্রাহ্মণত্ব অর্জন করার চেষ্টা করছিলেন। তারপর কঠোর তপস্যা, কঠোর অধ্যয়ন এবং অত্যন্ত পরিশ্রম সাধ্য কাজ করার পর শেষমেশ এই বিশ্বামিত্র মুনি ব্রাহ্মণত্ব অর্জন করতে পেরেছিলেন। যদিও ততদিনে তার নির্লোভ হৃদয় তৈরি হয়
এবং মন থেকে সমস্ত কামনা বাসনাও মুছে গিয়েছিল। তাহলে বাল্মীকি রামায়ণে স্পষ্টতই উল্লেখ করা রয়েছে এই বশিষ্ঠ মুনির শিষ্যও ছিলেন এই বিশ্বামিত্র মুনি। এই বিশ্বামিত্র মুনি কিভাবে তপস্যা এবং সাধনার দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন, আর সেই বিশ্বামিত্র মুনি আমাদেরকে দিয়েছিলেন গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্রের দ্রষ্টা এই বিশ্বামিত্র মুনির জীবনী লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে কঠোর পরিশ্রম, তপস্যা, অধ্যবসায়ের মাধ্যমে চরিত্র গঠন করে কেউ ব্রাহ্মণত্ব অর্জন করতে পারে। এই কঠোর তপস্যার মাধ্যমে চরিত্র গঠন করার কথাটি আমি কেন বললাম, তার জন্য আমাদের মহাভারতের সাহায্য নিতে হবে। মহাভারতে বা বিশেষ করে শ্রী গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অষ্টাদশ অধ্যায় অর্থাৎ 18তম অধ্যায়ে যে একজন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তাদের চরিত্র বা স্বভাব কেমন হয়, আর সেটি বলতে গিয়েই শ্রীকৃষ্ণ বললেন সমদমস তপ শৌচং শান্তির রাজ্যব মে বচ জ্ঞানং বিজ্ঞান মাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। অর্থাৎ একজন ব্রাহ্মণ তার মন নিয়ন্ত্রণ থাকতে হবে, ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকতে হবে, তার সবসময় শুচিতা বা পবিত্রতা মেনটেন করে চলতে হবে, তাকে কখনো কুটিল হওয়া যাবে না, সে হবে সরল মনের অধিকারী, তার মধ্যে ক্ষমার গুণ থাকতে হবে, সে জ্ঞান বিজ্ঞানের চর্চা করবে, সে সাত্ত্বিকী শ্রদ্ধা অর্থাৎ দেব এবং ভগবানে এবং আমাদের প্রথায় তার শ্রদ্ধা থাকবে। যখন এইরকম অনেক গুণ মানুষ অর্জন করতে পারে, সেটি কেবল তখন তাকে ব্রাহ্মণত্বের পরিচয় বহন করিয়ে দেয়। অর্থাৎ এই পর্বে সত্যকাম জাবালা মুনি এবং গৌতম মুনির মধ্যকার ঘটনা এবং গায়ত্রী মন্ত্র দ্রষ্টা বিশ্বামিত্র মুনির ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যা থেকে আপনারা হয়তো স্পষ্টই বুঝতে পারছেন যে প্রাচীন ভারতে বর্ণপ্রথা কেমন ছিল। সেই সাথে আমরা এও মনে করিয়ে দিলাম যে মহাভারতে ব্যাসদেবকৃত মহাভারতে বর্ণপ্রথাও কেমন থাকতে পারে, কারণ আমরা আগামী এপিসোডে বা আগামী পর্বে সেই মহাভারতের আলোকে বর্ণপ্রথা ব্যাখ্যা করব। আপনারা বা আমরা কর্ণ সম্পর্কে বা আমাদের বর্ণপ্রথা সম্পর্কে বা মহাভারতের বিভিন্ন ঘটনা সম্পর্কে এতদিন যে ধারণা পোষণ করে এসেছি, আমাদের এই পর্ব অর্থাৎ আগামী পর্বগুলি দেখার পর আপনারা হয়তো বুঝতে পারবেন যে তার অনেকাংশেই ভুল ছিল। কারণ কর্ণের চরিত্র বা মহাভারতে বিভিন্ন ঘটনা যেভাবে বর্ণনা করা হয়েছে তাতে স্পষ্টই বোঝা যায় যে বর্তমান সময়ে আমরা বর্ণপ্রথার নামে মানুষে মানুষে যে ভেদাভেদ করেছি তা প্রাচীন ভারতে কদাচিৎ এমন ছিল না। বর্ণপ্রথা থাকলেও, কর্মের শ্রেণীবিন্যাস থাকলেও মানুষকে মানুষের তুচ্ছ করা ছিল না, মানুষে মানুষে ভেদাভেদ ছিল না। আগামী পর্বে মহারাজ যুধিষ্ঠিরের সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা আমরা আপনাদের উল্লেখ করব, যে ঘটনাটি সচরাচর কেউ আমাদের বলে না বা আমাদের বোদ্ধারাও সেটি নিয়ে আলোচনা করেন না। আগামী পর্বে মহারাজ যুধিষ্ঠিরের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা, যেটি জানতে পারলে এই বর্ণপ্রথা সম্পর্কে আমরা আরো সুস্পষ্ট ধারণা পাবো, সেটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।